জি, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। আজকের আমাদের চতুর্থতম সেশন। আমরা আজকে ভ্যাট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে জানতে চাচ্ছি আপনাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে তা সেখানে কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন থাকে তাহলে আমরা 2-5 মিনিট আমরা কথা বলতে পারি। জি স্যার, একটু question আছে ইজ স্যার। দ্যার এনি কোশ্চেন? জি স্যার, question আছে স্যার। জি, বলুন। তারপরে বিধি তিনের স্যার উপবিধি দুই এর সেবার কোড 102 1.02 স্যার, রেস্তোরাঁর যে ব্র্যাকেটে যে কথাটা দেওয়া আছে, 3 স্টার বা ততোধিক মানের হোটেল হইলে এটা থেকে আমরা স্যার কি করবো? তখন ব্যাডের রেটটা কি চেঞ্জ হবে বা কি হবে স্যার? এটা এটা একটু 15% হবে। 15% হবে? আচ্ছা আচ্ছা। মানে যখন ওখানে তো আসলে আমাদের এসআরও দিয়ে বলা আছে যে 5% হবে 3 স্টার, জি জি এবং স্যার, তার হ্যাঁ। নিম্নে 3 স্টার নিম্নে যেগুলো আছে সেগুলোর 5% হবে। দ্যাট মিনস তার যদি অ্যাবভ হয় তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট হবে 15%। দ্যাট মিনস স্ট্যান্ডার্ড রেট আমাদের 15%, সেহেতু 15% হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, অ্যানাদার কোশ্চেন স্যার। শিওর। বিধি তিনের উপবিধি 5 স্যার, ইয়েস। এখানে বলা আছে যে সরকারি থেকে এই সেবাগুলো আমরা নেই, অর্থাৎ আমাদের যে লাইসেন্স গুলো আমরা নবায়ন করি স্যার, হুম। এই নবায়নের সময় ওরা 15% ভ্যাট ডিডাকশন করে রাখে। এই ডিরেক্ট এই না, এই ভ্যাটটা আদায় আমরা করে রাখে। আদায় করে রাখে। আদায় করে নেয়। হ্যাঁ, এই ভ্যাটটা আমরা রিবেট নিতে পারবো কিনা? লাইসেন্স, যেমন ট্রাক লাইসেন্স, তারপরে ফায়ার লাইসেন্সের ফি আচ্ছা, দিতে পারবো কিনা? রিবেট নেওয়ার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো মূসক 6.3 থাকতে হবে। আচ্ছা, ওরা তো সিক্স যদি যদি সেই প্রতিষ্ঠান যদি 6.3 দেয় তাহলে আপনি নিতে পারবেন, আদারওয়াইজ না। ওরা তো স্যার 6.3 দেয় না তো স্যার, ওদের সরকারি প্রতিষ্ঠান থেকে 6.3 ভেরি ডিফিকাল্ট স্যার। তাহলে তো আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে না। যদি 6.3 নিতে পারেন, আর যদি সেটা নেগেটিভ লিস্টে না থাকে, দেন ইউ ক্যান টেক দ্য ইনপুট ক্রেডিট। আচ্ছা স্যার। স্যার, বিদ্যুৎ না আমাদের প্রশ্ন, ওই যে খান এবং স্থাপনার বাড়ানোর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ভাড়া নিয়ে বাড়িওয়ালা থেকে আমরা ডিডাক্ট করতে হবে। স্যার, আমরা যারা ভাড়া নেই আমরা নিজের আপনার এখানে কথাটা শোনা যাচ্ছে না, একটু কাইন্ডলি আবার। তার স্থান ও স্থাপনার ভাড়া প্রদানকারী সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী ভাড়ার উপর আপনাদের মূসক আদায় করিতে হইবে। এটা স্যার আমরা আদায় করি না মূসক, আমরা তার নিজের পকেট থেকে দিয়ে দিই ব্যাটটা স্যার। মূলত এটা হলো যে যে ভাড়াটা নিবে সে এই ভ্যাটটা দিবে, এবং আচ্ছা, এটার কোনো ইনপুট ক্রেডিট পাওয়া যাবে না, যেহেতু আমাদের আহ 2-18 কতে বলা আছে এটা ইনপুট হবে না। আর স্যার আরেকটা ইয়ে স্যার, ওই যে বিধি 6 এর উপবিধি 2 এর দফা খ, হুম। এখানে যে ওই স্যার সমন্বয় পূর্বক যেটা, যে ওই যে এটিটা যে অ্যাডজাস্ট করা যাবে না, এটা রেফারেন্সটা স্যার আমরা যে শিখেছি ওখানে কোথাও পাই নাই রেফারেন্সটা, যে এটি সমন্বয় এটি পূর্বক করা অ্যাডজাস্ট যাবে করা যাবে না মানে? স্যার। ওই যে স্যার ওই এই বিধি ঠিক। 6 এর উপবিধি 2 এর, হুম, হুম, বিধি 6 উপবিধি 2 এর খ, হুম, হুম। উৎস কর্তৃক মূসক সংশ্লিষ্ট মেয়াদে দাখিলপত্র বৃদ্ধিকারী সমন্বয় করিবে এবং নিজ সদয় করার বিপরীতে কেদারের মাধ্যমে জমাকৃত উৎস কর্তৃক সমন্বয় পূর্বক, এটা স্যার যে সমন্বয় করা যে যাবে না, এটা কোনো রেফারেন্স নেই স্যার, কোথায় রেফারেন্স বলছেন না স্যার? আহ, সমন্বয় করা যাবে না আছে, এটা ক্লিয়ার করা আছে। আমি একটু পরে দেখে জানাবো। আচ্ছা, এটা ঠিক আছে স্যার। এটা মোস্ট প্রবাবলি সেকশন 49-এ এটা ক্লিয়ার করা আছে। সেকশন 49 কিংবা 50-তে এটা পরে ক্লিয়ার করে ফেলছে। এটা আগে একটা গ্রে এরিয়া ছিল, বাট সেটা যাতে এই প্রবলেমটা না হয় সেটার জন্য ক্লিয়ার করা হয়েছে। বাট এটা এটা আপনি নিশ্চিত থাকেন যে এটা পারা যাবে না, ঠিক আছে। বাট আপনি যেটা কথা বলছেন যে ওটা যে রেফারেন্সটা স্যার। ক্লিয়ার না, বাট এটা পাওয়া যাবে না, এটা আমি মোস্ট প্রবাবলি এটা আইনের কোথায় বলা আছে, অ্যাড করা হয়েছে। আমি একটু দেখে আপনাকে বলবো, ঠিক আছে এটা। আর এনি আদার কোশ্চেন, এনিবডি? যে কেউ কোশ্চেন করবেন আর?
সাধু সাহেব কিছু বলবেন? সাধু সাহেব, আপনার কোনো কোশ্চেন আছে? শোনা যাচ্ছে না বোধহয় আপনার কথা, না? আচ্ছা, তাহলে আমাদের আজকে সেশন হলো ভ্যাট অ্যাকাউন্টিং, তাই না? ভ্যাট অ্যাকাউন্টিং কোন চ্যাপ্টারে আছে আপনাদের জানা আছে? 6 chapters. চ্যাপ্টার 6-এ আছে, তাই না? তার মানে চ্যাপ্টার 6-এ কতটা ফর্ম আছে? 10টা। 6.1 থেকে 6.10, তাই না? 10টা ফর্ম। আর ফর্ম, ইনফ্যাক্ট এটা ফর্ম না, মানে মূসক 6.1 থেকে মূসক 6.10 আছে, এগুলো সবগুলোই যে ফর্ম তা না। এখানে কিছু ফর্ম আছে, কিছু রেজিস্টার আছে, কিছু সার্টিফিকেট আছে, আর রিপোর্ট আছে। মানে ফর্ম, সার্টিফিকেট, রেজিস্টার, এগুলো মানে সবগুলো সমন্বয় এই 10টা আর কি মূসকের যে ফর্ম আছে, যেটা সেটাকে এখানে বলা যায় 6.3 তো স্যার ওটাকে চালান বলা হয়, মানে 6.3। চালান। তো তার মানে চালান যেটা আছে, কিছু চালান আছে, কিছু রেজিস্টার আছে, আর কিছু রিপোর্ট আছে, আর একটা সার্টিফিকেট আছে। ঠিক আছে, যেমন 6.6 এটা একটা সার্টিফিকেট, তাই না? 6.6 একটা সার্টিফিকেট, যেমন 6.4 একটা চালান, কিন্তু 6.1 এটা একটা রেজিস্টার, তাই না? তাহলে আমরা স্লাইড গুলো দেখি কি কি আছে। ভ্যাট অ্যাকাউন্টিং। তাহলে আমরা দেখি আমাদের কি কি আছে। 6.3 আছে চালান, ট্যাক্স চালান। আর এর চারপাশে কি কি আছে? 6.1 আছে পারচেজ বুক, 6.2 আছে সেলস বুক, 6.2.1 আছে পারচেজ অ্যান্ড সেলস বুক, 6.4 আছে চালান ফর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, 6.5 আছে গুডস ট্রান্সফার টু সেন্ট্রাল ফর রেজিস্টার্ড এন্টিটি, 6.6 আছে বিডিএস সার্টিফিকেট, দেন 6.7 হলো ক্রেডিট নোট, 6.8 ডেবিট নোট, 6.9 টার্ন ওভার ট্যাক্স চালান, 6.10 রিপোর্ট ফর ওভার 2 লাখ টাকা সেলস অ্যান্ড পারচেজ। আচ্ছা, তাহলে আমরা 6.1-এ আসি শুরুতে। 6.1-এ হলো পারচেজ বুক। তাহলে পারচেজ বুকে এটা মানে কার জন্য, ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাকি ট্রেডিং কোম্পানির জন্য এই 6.1টা? স্যার এটা ম্যানুফ্যাকচারিং এর জন্য। ম্যানুফ্যাকচারিং এর। আচ্ছা, তাহলে যদি ম্যানুফ্যাকচারিং এর জন্য এটা হয়, তাহলে সেক্ষেত্রে মনীষ সাহেব বলেন ট্রেডিং কোম্পানির জন্য কোনটা হবে? এটা তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে ট্রেডিং কোম্পানির জন্য পারচেজ বুক কোনটা ব্যবহার হবে? মনীষ সাহেবকে 6. জিজ্ঞেস করছি। হুম? জি স্যার, এটা স্যার আমি আসলে এ সম্পর্কে আমার ধারণা নাই স্যার, আমি বলতে আচ্ছা, পারতেছি না স্যার। আপনি বলতে পারতেছেন না। মিজানুর রহমান সাহেব, উনি বলছে যে 6.1টা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্রয় বহি হিসেবে রাখা হচ্ছে।
তাহলে যদি এটা ট্রেডিং কোম্পানি হয় তাহলে তার ক্রয় বহি কোনটা হবে? বলবো স্যার? বলুন। স্যার 6.2.1। আচ্ছা, এটা তার ক্রয় বহি হবে, তাই না? জি স্যার। তার বিক্রয় বহি এটাই স্যার, ক্রয় বিক্রয় মানে এটাই হবে এইটাই। স্যার। আচ্ছা, মানে যদি ট্রেডিং কোম্পানি যারা যেই প্রোডাক্ট ক্রয় করে এবং সেই প্রোডাক্টটি বিক্রি করে তাহলে তাকে কি করতে হবে? 6.2.1 রাখতে হবে। আর যদি এটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় তার তার 6.1 হলো ক্রয় বহি, আর 6.2 হলো বিক্রয় বহি। বিক্রয় বই, জি স্যার। আচ্ছা, দেন 6.3টা কি? 6.3 কোনটা? ট্যাক্স ইনভয়েস আমরা যখন কোনো পণ্য বা সেবা সরবরাহ করি তখন হুম, তার বিপরীতে আমরা একটা যে ইনভয়েসটা আমরা আর কি তৈরি করে দেই সেটাই আর কি সেটাই হলো ট্যাক্সের। 6.3। জি স্যার। 6.3-তে কি কি থাকে? স্যার পণ্যের পরিমাণ, পণ্যের একক, পণ্যের দাম, তারপরে মূসকের পরিমাণ, মূসক সহ মূল্য, অন্য কিছু থাকে? আর আর ক্রেতা বিক্রেতার উভয়ের অ্যাড্রেস থাকবে স্যার, বিন আপনি নাম্বার সহ। বলছেন, আপনি মূসকের কথা বলছেন, মূসকের পরিমাণ এবং মূসকের রেট থাকে, কিন্তু আর অন্য কোনো ট্যাক্স থাকে? অন্য অপশন আছে সম্পূরক কিনা? শুল্ক থাকার স্যার ঘর দেখছে সম্পূরক স্যার, হ্যাঁ, শুল্ক, জি এসডি স্যার সম্পূরক সাপ্লিমেন্টারি শুল্ক ডিউটি। থাকে স্যার। সাপ্লিমেন্টারি ডিউটিও থাকে, ঠিক জি আছে। স্যার। অনার 6.3-তে সাপ্লিমেন্টারি ডিউটিও থাকে, ঠিক আছে। রেটও থাকে এবং ভ্যালুটাও থাকে, মানে টাকার পরিমাণটাও থাকে। জি স্যার। দেন আমাদের 6.3 গেল, তারপরে 6.4। 6.4 হলো চালান ফর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ও সরি, 6.1, 6.2। 6.2-তে আমাদের সেলস বই, আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সেলস বুক হয় 6.2। তো পার্সেস বুকে আমাদের কি কি থাকে? ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যে পার্সেস বুকটা, সেটা কি কি থাকে? স্যার এগুলো একটু প্র্যাকটিক্যাল দেখাই দিলে ভালো হবে স্যার, এগুলো আসলে আমি প্র্যাকটিক্যাল জানি। দেখলে হ্যাঁ ভালো স্যার, হয়। এমনি ঠিক স্যার আছে, এগুলো আসলে করি নাই কখনো স্যার। আচ্ছা, করি নাই, ঠিক এগুলো আছে, দরকার ঠিক লাগবে স্যার আছে। এগুলো। তাহলে আমরা একটু মানে অ্যাট এ গ্ল্যান্স একবার বলি সবগুলো, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখব। জি জি স্যার। আমরা পার্সেস বুক সম্পর্কে শুধু জানলাম যে পার্সেস সংক্রান্ত যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পার্সেস বুকে থাকে। যদিও পার্সেস সংক্রান্ত পার্সেস সংক্রান্ত ব্যাপারটা আপনার মানে পার্সেস বুকে পার্সেস সংক্রান্ত থাকে, কিন্তু সেলস বুকে থাকে হলো প্রোডাকশন এবং সেলস। মানে পার্সেস বুক যখন আপনার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনটা হয় তখন সে পার্সেস বুকে কি করে, অনেকগুলো পৃষ্ঠা থাকে, অনেকগুলো পৃষ্ঠাতে আমরা যে লেজার বলি, সে ধরেন পার্সেজে আপনার 10টা আইটেম আপনার হইতে পারে, ইনপুট হইতে পারে, অথবা আপনার 10টা আইটেম 5টা ইনপুট হইতে পারে, 5টা সার্ভিস হইতে পারে। তো যেই সার্ভিসগুলো কিনতেছেন অথবা যে প্রোডাক্টগুলো কিনতেছেন সেগুলো আপনি কি করবেন? আপনার পার্সেস বুকে লিখবেন। সেটা তো আর একই জায়গায় লিখবেন না, আপনি লিখবেন আপনার প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে পেজ নিতে হবে, আলাদা আলাদা পেজ নিতে হবে, এবং সেখান থেকে আপনি মালগুলো ইস্যু করতে হবে। পার্সেস বুকে আপনাকে র মেটেরিয়াল ধরেন কিনলেন, তারপরে ওখান থেকে মালটা ইস্যু করতে হবে। ইস্যু করে কোথায় যাবে এই মালটা? আবার সেলস বুকে যাবে কিভাবে? সেলস বুকে যাবে অন্যভাবে। ধরুন আপনি পার্সেস বুক থেকে, পার্সেস বুকে আমরা যেটা চেয়ারের একটা দেখিয়েছিলাম, উদাহরণ দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের 4টা আইটেম আছে, পিপি, সিপি, পিপি, এসপি,
এইচডিপি এবং মাস্টার ব্যাচ, এরকম 4টা প্রোডাক্ট আইটেম দেখিয়েছিলাম। এখন পার্সেস বুকে যখন আপনি ইম্পোর্ট করেন অথবা পার্সেস করেন, তখন আপনি ডিফারেন্ট পেজে এটা লিখতে হচ্ছে যে আমি ধরেন 24,000 কেজি কিনলাম, 15,000 কেজি কিনলাম, যেটাই কিনলাম সেটা আমরা পার্সেস বুকে লিখবো। লেখার পরে আমাদের কি হবে, এখন আমরা কি করব, এই পার্সেস বুকের এটা আমরা ম্যানুফ্যাকচারিং করব। সেহেতু আমরা প্রতিদিন আমাদের প্রোডাকশন ফ্লোর থেকে যখন রিকুইজিশন দেয়, তখন আমরা মানে এটা ওয়ান কাইন্ড অফ স্টোর লেজার যেটা বলা হয়, আমরা বাংলাতে মাল খতিয়ান বলা হয়, যে স্টোর লেজার, স্টোর থেকে যে বা মাল ইস্যু করা হয় ঠিক একই রকম, বাট এখানে দামও থাকে, কোয়ান্টিটিও থাকে। তো এখান থেকে আমরা মালটা যখন ইস্যু করব, ধরুন আপনার 4টা আইটেম, আপনি 4টা পেজ থেকে আপনি কিন্তু ইস্যু দেখাচ্ছেন। এই মালগুলো ইস্যু করার পরে কোথায় যাচ্ছে, আমাদের প্রোডাকশন ফ্লোরে যাচ্ছে। প্রোডাকশন ফ্লোরে এগুলো মিক্স করে কি হচ্ছে, তখন একটা প্রোডাকশন হয়, প্রোডাক্ট হয়, ধরুন চেয়ার উৎপাদন হয়। এখন যে চেয়ারগুলো উৎপাদন হচ্ছে সেটা কোথায় লিখবো, সেটা লিখতে হবে সেলস বুকে। কেন, পার্সেস বুকের ইনপুট হইতেছে আমাদের আউটসাইড থেকে, যখন পার্সেস করি তখন পার্সেস বুকে আসে। যখন এখান থেকে ইন্টারনালি ব্যবহার করি আমরা, কেন পার্সেস বুক থেকে আমরা ইন্টারনালি মানে আউটসাইডে বিক্রি করতেছি না, কারণ এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং এর, পার্সেস বুকের মালগুলো প্রোডাক্টগুলো আমরা ইস্যু করতেছি প্রোডাকশনের জন্য। সেহেতু পার্সেস বুক থেকে প্রোডাকশনে যাচ্ছে, প্রোডাকশনে কি হচ্ছে, ফিনিশ গুডস তৈরি হচ্ছে, সেই ফিনিশ গুডসটা সেলস বুকে আপনার আসতেছে। সেলস বুকে যখন আসতেছে, তখন এই সেলস বুক থেকে আমরা আবার বিক্রি করি। দ্যাট মিনস পার্সেস বুকে আমাদের ইনপুট হয়, ওখান থেকে ইস্যু হয়, দেন একটা ক্লোজিং ব্যালেন্স থাকে, এখানে ভ্যালুও থাকে, কোয়ান্টিটিও থাকে। দেন এখান থেকে যে প্রোডাকশনটা হচ্ছে, সেই প্রোডাকশনটা সেলস বুকে যায় প্রথম, তারপরে সেলস বুক থেকে এটা যখন বিক্রি হয় তখন ইস্যু হয়, এবং সেখানে একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। তো এই পার্চেজ বুক এবং সেলস বুকের এই এটা আর কি সম্পর্কটা, এখানে একটা রিলেশনটা। দেন পার্চেজ এবং সেলস বুক, একই জিনিস কিনতেছি, কলম কিনতেছি, কলম বিক্রি করতেছি, সেহেতু এক সাইডে আমার পার্চেজের কলমে থাকতেছে যে আমি পার্চেজ কার থেকে কিনতেছি, কত টাকায় কিনতেছি সেটা, আর এক সাইডে থাকতেছে আমাদের কত টাকায়, কতটা বিক্রি করতেছি, কত টাকায় বিক্রি করতেছি, এবং শেষে যে ক্লোজিং ব্যালেন্স থাকে আমাদের, যে কত ক্লোজিং ব্যালেন্স আছে সেটা দেখা হয়। চালান ফর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, এটা কেউ উদাহরণ দিতে পারবেন, এই যে 6.4টা? সাবকন্ট্রাক্টে যদি কোনো কাজ করাই, যে আমার ফ্যাক্টরিতে সংকলন হচ্ছে না, আমি অন্য আরেকটা ফ্যাক্টরিতে কাজটা করে আনলাম, এরকম জি, স্যার। তার মানে আমরা যখন নিজের ফ্যাক্টরি আমরা এই সব কাজগুলো করি না, তখন অন্য ফ্যাক্টরি থেকে যখন করানো হয়, তখন এখানে সাব কন্ট্রাক্ট বলা হয়, সাব কন্ট্রাক্টে সাব কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বলা হয়। আর যারা এই এটা র মেটেরিয়ালটা দিচ্ছে, মূল যে মানে ফিনিশ গুডস এর মালিক হবে, সে হলো প্রিন্সিপাল কন্ট্রাক্টর, আর ও হলো সাব কন্ট্রাক্টর। তো তাকে যখন, কোশ্চেনটা হলো যে আমরা যখন কাউকে একটা মাল দিচ্ছি, সেটা তো আর তাকে একটা প্রোডাকশন করে আমাকে আবার ফেরত দিবে, দ্যাট মিনস এটার জন্য কোনো টাকা মানে, এই র মেটেরিয়ালটা আমাকে, আমি র মেটেরিয়াল দিব, সে ফিনিশ গুডস তৈরি করে দিবে, কিন্তু এই র মেটেরিয়ালটাও তো তার কাছে বিক্রি করতেছি না। তো যদি বিক্রি হইতো তাহলে সেক্ষেত্রে আমাদের চালানটা হইতো 6.3, যেহেতু এটা বিক্রি হচ্ছে না, সেহেতু অন্য একটা চালানের মাধ্যমে এই প্রোডাক্টটা ট্রান্সফার করা হচ্ছে, সেটার নাম হলো 6.4। এই 6.4টার মাধ্যমে যখন আমি তাকে মালটা দিচ্ছি, তখন ঠিক আবার একইভাবে সে যখন এটাকে সেমি ফিনিশ হোক আর ফিনিশড হোক, যখন সে আমাকে আবার ফেরত দিবে, তখনও 6.4 এর মাধ্যমে ফেরত দিবে। দ্যাট মিনস, দ্যাট মিনস রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল হবে যে আমিও 6.4 এর মাধ্যমে দিব, সেও 6.4 এর মাধ্যমে মালটা ফেরত দিবে। কোশ্চেন হলো, তাহলে এখানে যে আমি যে র মেটেরিয়াল দিচ্ছি সেটা ফিনিশ করে ফেলতেছে, এর ফলে তো তাকে একটা চার্জ দিতে হবে, তাই না? চার্জ দিলে তাহলে কি হবে, সে আবার একটা এই চার্জের জন্য একটা চালান ইস্যু করবে, 6.3 চালান ইস্যু করবে। দ্যাট মিনস সাবকন্ট্রাক্ট যে আছে, সে দুইটা চালান ইস্যু করবে, একটা হলো 6.4, একটা হলো 6.3। 6.4 এর মাধ্যমে মালটা ফেরত দিবে আপনার, আর 6.3-র মাধ্যমে সে চার্জটা আপনাকে চার্জ করবে। ও, আচ্ছা, গুডস ট্রান্সফার ফর সেন্ট্রাল রেজিস্টার্ড এন্টিটি, এটা কি হবে, কেউ বলবেন?
এটা মনে হয় স্যার, না স্যার ইউনিয়ন থেকে আমান স্যার, এক ডিপো থেকে অন্য ডিপোতে যদি আমি আমার কারখানা থেকে যদি ডিপোতে জি, আমি ওষুধ ট্রান্সফার করি স্যার, আপনি এরকম যদি হতে পারে আপনার নিজের মানে একই একই কোম্পানিতে। কোম্পানি কিন্তু ভিন্ন ভিন্ন আপনার সেন্টার থাকতে পারে। সব সেন্টারগুলো সেন্ট্রাল রেজিস্টারের আন্ডারে, সবগুলো একটা ভ্যাটের রেজিস্ট্রেশনের আন্ডারে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মালগুলো আপনি আনা নেওয়া করবেন যে সেটা হলো 6.5 এর মাধ্যমে। সেখানে আপনাকে কোনো ভ্যাট দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 6.5-এ কোনো ভ্যাটের ইস্যু থাকতেছে না, 6.4-ও কোনো ভ্যাটের ইস্যু হচ্ছে না। ভ্যাটের ইস্যু হবে 6.3 যখন ইস্যু করা হবে। তো এখন ভ্যাটের কিন্তু সিস্টেমে হলো, যদি আপনি সেন্ট্রাল রেজিস্টার্ড না হন, আলাদা আলাদা হয়, তাহলে আলাদা আলাদা যে ইউনিট আছে অথবা ডিপো আছে, এক ডিপো থেকে আরেক ডিপো যদি মাল আপনার ট্রান্সফার করতে হয়, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে, যদি এটা সেন্ট্রাল রেজিস্টার্ড না হয়। যদি সেন্ট্রাল রেজিস্টার্ড হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা দিতে হবে না, একটা আলটিমেট যে সেলটা হবে সেখানেই আপনাকে ভ্যাট দিতে হবে। তবে এটা কথা হলো যে আপনি যদি এক ইউনিট থেকে আরেক ইউনিটে ট্রান্সফার করেন, তাহলে যদি ভ্যাট দেন 15%, আবার সে বিক্রি করে একজন আরেকজনে 15%-এ দেয়, তাহলে আপনি আলটিমেটলি আবার রিবেটও নিতে পারবেন, ঠিক আছে? তো বাট সেটা 15-এ হইতে হবে। স্যার একটু একটা প্রশ্ন করি স্যার, আমি স্যার, জি। স্যার আমরা স্যার ইউনিয়ন ফার্মা, আমাদের 2-3টা ডিপো ওপেন হচ্ছে। আমরা স্যার সেন্ট্রাল রেজিস্টার না, কিন্তু আমরা যখন স্যার ফ্যাক্টরি থেকে গুডসটা ইয়াতে পাঠাবো, এই ডিপোতে পাঠাবো, তখন কি আমরা 6.5টা দিতে পারবো? কিন্তু সেন্ট্রাল সেন্ট্রাল। রেজিস্টার্ড হইতে অবশ্যই সেন্ট্রাল রেজিস্টার্ড হইতে হবে আপনাকে। ডিপো গুলো সব আপনার সিস্টেমে নিয়ে আসতে হবে, ব্যাট রেজিস্ট্রেশন নিয়ে আসতে হবে, এবং সেন্ট্রাল রেজিস্টার্ড হিসেবে কনসিডার করা হইতে হবে আপনাকে। সেন্ট্রাল রেজিস্টার তো নেওয়া হয় নাই, তাহলে স্যার না, তাহলে নিতে হবে। তাহলে কি ইস্যু করবো স্যার? গুডসটা যখন আমরা বাইর করবো সেন্ট্রাল রেজিস্টার নেওয়ার আগে, স্যার কি ইস্যু করতে পারি? সেক্ষেত্রে তো আপনার 6.3 ইস্যু করতে হবে। যেহেতু এটা সেন্ট্রাল রেজিস্টার্ড না, তাহলে তো ওটার জন্য আপনার আলাদাভাবে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি যে আহ, আপনার যে 2.1-এ যখন আবেদন করছেন, সেক্ষেত্রে ওই ডিপোটা ইনক্লুড ছিল কিনা ওই 2.1-এ? না না স্যার, ডিপো তো রিসেন্টলি নেওয়া হচ্ছে স্যার, ডিপো গুলা হ্যাঁ, ইনক্লুড ছিল না সেগুলোকে স্যার। আপনি সেগুলোকে আপনি অ্যাড করে নিতে হবে। সেগুলো আপনাকে ইমিডিয়েটলি অ্যাড করে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। যদিও এখানে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এখানে আবার সফটওয়্যারের কথা বলা আছে যে সেন্ট্রাল রেজিস্টার্ড কোম্পানিগুলোতে যারা সেন্ট্রাল রেজিস্টার্ড হবে তাদের সফটওয়্যার নিতে হবে, ঠিক আছে? কিন্তু এটা আপনি কথা বলতে পারেন ভ্যাট ডিপার্টমেন্টে, এটা রিল্যাক্সও করতে পারে। বাট আপনাকে এই কথাটা বলা আছে, সেন্ট্রাল রেজিস্টার্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং এনবিআর সার্টিফাইড সফটওয়্যার, সেটা এনবিআর এনলিস্টেড হোক অথবা আপনার সফটওয়্যার কি এনবিআর থেকে সার্টিফাইড মানে করতে হবে। মানে আপনার সফটওয়্যার যদি ব্যবহার করা হয়, একই নিয়মে আপনাকে এটাকে এনবিআর এপ্রুভ করাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, দেন 6.6, 6.6 হলো একটা সার্টিফিকেট, ঠিক আছে? তাহলে এই সার্টিফিকেটটা আমরা গতকালকে দেখেছিলাম যে 6.6 ইস্যু করে কেন, যে আমরা যখন কারো থেকে ভ্যাট কেটে নেই, তখন তাকে একটা সার্টিফিকেট দিতে হয় যে আমরা যে তাকে ভ্যাট কেটেছি সেটার ওই চালানগুলো, চালান নাম্বার, চালানের তারিখ, কত টাকা আমার ছিল কি ইনভয়েস ভ্যালু ছিল, কত টাকা ভ্যাট কেটেছি, কত টাকা জমা দিয়েছি, সেই ইনফরমেশন গুলো থাকে 6.6-এ। 6.7 হলো ক্রেডিট নোট। ক্রেডিট নোট সম্পর্কে কারো ধারণা আছে? জি স্যার, আছে স্যার। স্যার আমরা বিক্রিত পণ্য যদি কোনো কারণে ফেরত আসে, তাহলে এই আমাদের ক্রেডিট নোটটা ইস্যু করতে হয় স্যার। দ্যাট মিনস বিক্রিত পণ্য যদি ফেরত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেডিট নোট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? কিন্তু স্যার ফাইন। এখানে আমার আমার একটা কোশ্চেন আছে স্যার। কোনো কারণে যদি এরকম হয়, আমি যে পণ্যটা বিক্রয় করেছি, কোনো কারণে ডিফেক্ট বের হয়েছে, তো জোরে বলতে হবে, হ্যাঁ? জোরে বলতে হবে, কেউ তার সবাই শুনবে। জি স্যার, জোরেই বলতেছি স্যার। স্যার আমার কোশ্চেন হলো, আমি পণ্য বিক্রি করেছি, কোনো কারণে সেখানে ডিফেক্ট বের হয়েছে, এ কারণে পরবর্তীতে পণ্য ফেরত দেয় নাই, বাট কিছু অ্যালাউন্স দিতে হয়েছে, কিছু মূল্য ছাড় দিতে হয়েছে, তখনও কি এই ক্রেডিট নোটেই ইস্যু করতে হবে?
আপনাকে তো ভ্যাটের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় এক্ষেত্রে তো মানে ক্রেডিট নোট ছাড়া উপায় নেই, আপনাকে ক্রেডিট নোটই ইস্যু করতে হবে। ওকে, আপনার ঠিক যেহেতু আছে। রিডিউস হচ্ছে, আপনার ছাড় দেওয়া মানে রিডিউস হচ্ছে, তাই না? জি স্যার। আপনার রেটটা আগে যে রেটে বিক্রি করছেন সেই রেটটা হচ্ছে না, এর ফলে রিডিউস হচ্ছে। তাহলে সেই রিডিউসের জন্য আপনাকে কি করতে হবে, একটা ক্রেডিট নোট ইস্যু করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান সাহেব বলবেন আপনি এই ক্রেডিট নোটের কোনো আছে কিনা, টাইম পিরিয়ড আছে কিনা? আব্দুর রহমান সাহেব আসসালামু আছেন? আলাইকুম স্যার। স্যার জি। আইডিয়া নেই স্যার। আচ্ছা, নাসরিন পারভিন, ক্রেডিট নোটের কোনো আমাদের আছে কিনা, মানে টাইম ফ্রেম আছে কিনা যে এত দিনের ভিতরে ক্রেডিট নোট ইস্যু করা যাবে? রবিউল সাহেব? না, আমার জানা মতে কোনো টাইম ফ্রেম নাই, যে কোনো সময় ইস্যু করা যাবে। কোনো টাইম ফ্রেম নেই, ঠিক আছে। এর আগে টাইম ফ্রেম ছিল আগের আইনে, বাট এই আইনে কোনো টাইম ফ্রেম নেই। আচ্ছা, আচ্ছা বলুন তো যে ক্রেডিট নোট কে ইস্যু করবে, মানে ক্রেতা না বিক্রেতা? কথা স্যার। বিক্রেতা। ক্রেতা না বিক্রেতা ক্রেডিট নোট ইস্যু করবে? বিক্রেতা। বিক্রেতা স্যার। বিক্রেতা। আচ্ছা, ফাইন। আচ্ছা, ডেবিট নোট কি? তাহলে ক্রয় ফেরত স্যার। স্যার, ক্রয় যদি হ্যাঁ, আমরা ফেরত দিই, হ্যাঁ, হ্যাঁ। ক্রয়কৃত ক্রয় পণ্য ফেরত। যদি। আচ্ছা, আম, আমরা দেখলাম এর আগে কোনটা, ক্রেডিট নোট, তাই না? ক্রেডিট নোট আমরা শুনলাম যে আমাদের ক্রেডিট নোটটা কি হচ্ছে, যে যদি আমাদের ভ্যাটের পরিমাণ কমে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একটা ক্রেডিট নোট ইস্যু করব, ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে আমরা ভ্যাটের পরিমাণটা কমাবো। এবং এটা আপনারা বলছেন যে এটা ইস্যু করবে, ক্রেডিট নোটটা ইস্যু করবে বিক্রেতা। এবার আমরা বলছি ডেবিট নোট ঠিক উল্টোটা, আমরা তো বুঝি যে ডেবিট আর ক্রেডিট মানে একটা আরেকটা বিপরীত। তো ডেবিট নোটটা কি কিসের জন্য ইস্যু করা হয়? ক্রয় ফেরতের জন্য স্যার। আপনি বলছেন ক্রয় ফেরত, আর তার মানে আগেরটা হলো বিক্রয় ফেরত নাকি? জি স্যার। আচ্ছা, ফাইন। এখন ক্রয় ফেরতটা কে সেক্ষেত্রে ইস্যু করবে? বিক্রেতা স্যার, যে পারচেস করে নিবে, করে নিছে না, সরি, হ্যাঁ, ক্রয় ফেরত, হ্যাঁ, স্যার, এটা ক্রেতা ইস্যু করবে স্যার। ক্রেতা ক্রেতা আচ্ছা, যে ক্রয় তাহলে করে নিছে স্যার, কোনো ডিফেক্ট হইলে তো সেই ফেরত দিবে এটা স্যার। যে ক্রয় করে নিয়েছে, আপনি একটা নাম দিয়েছেন ক্রয় ফেরত, একটা নাম দিয়েছেন বিক্রয় ফেরত নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইন। আর কেউ কেউ বলবেন এই ব্যাপারে? শামীম? জি স্যার, এটাই স্যার। আচ্ছা, শামীমও এটাই সার্টিফাই করলো। আচ্ছা, ফাইন। হুমায়ুন কবির? ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস এর এটা প্রয়োজন হইতে পারে বেশি, ইউনিয়ন জি স্যার। ফার্মাসিউটিক্যালস? জি স্যার। বলুন, বলুন আপনি। একজনে আমি তো বলছে ক্রয় ফেরত, একজনে বলছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত বলছে, ডেবিট নোট এবং ক্রেডিট নোট। জি স্যার। কথা কি ঠিক আছে? এটার সাথে স্যার একমত আমি স্যার, হ্যাঁ, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, জি স্যার। আচ্ছা, তাহলে কোশ্চেনটা হলো যে আমি একটু ক্লিয়ার করি, তাহলে আপনার আরো বুঝতে পারবেন। জি স্যার। ক্রেডিট নোটের মাধ্যমে ভ্যাটের পরিমাণ কমানো হয়, ডেবিট নোটের মাধ্যমে ভ্যাটের পরিমাণ বাড়ানো হয়। যদি আপনি ভ্যাট কম বেশি দিয়ে থাকেন সেটা কমাবার জন্য আপনাকে ক্রেডিট নোট ইস্যু করতে হচ্ছে। আর ডেবিট নোটে যদি ভ্যাট কম দিয়ে থাকেন তার মানে সেটার জন্য আপনাকে আরো বেশি দেওয়ার জন্য আরেকটা ডেবিট নোট ইস্যু করবেন। এটা কোনো ক্রয় ফেরত বিক্রয় ফেরত কোশ্চেনটা না। ফার্স্ট কথা হলো যে নোট তারই ইস্যু করার ক্ষমতা আছে, সে ইস্যু করবে যে 6.3টা ইস্যু করেছে। যে 6.3 ইস্যু করবে সে 6.7, 6.8 ইস্যু করবে। দ্যাট মিনস আপনি যদি বেশি ভ্যাট দিয়ে থাকেন তাহলে আপনি ক্রেডিট নোট ইস্যু করবেন, যদি আপনি কম ভ্যাট দিয়ে থাকেন ডেবিট নোট ইস্যু করবেন। দ্যাট মিনস
উভয় ক্ষেত্রে এটা বিক্রেতা ইস্যু করবে। কেননা ডেবিট নোট ওই ব্যক্তি তো, ক্রেতা তো কোনো চালান ইস্যু করে নাই। মানে একই, ধরুন আপনি মিস্টার এক্স কে বিক্রি করলেন, হয়তোবা মিস্টার এক্স কে বেশি ভ্যাট দিয়ে বিক্রি করছেন অথবা কম ভ্যাট দিয়ে বিক্রি করেছেন, ঠিক আছে? অথবা দুইটাই হইতে পারে, বেশি দিয়ে হইতে পারে, কম দিয়ে হইতে পারে। তো আর আরেকটা ব্যাপার হলো যে ক্রেতা তো আপনার কোনো ভ্যাট চালান ইস্যু করে নাই, ভ্যাট চালান ইস্যু করেছে বিক্রেতা। সেহেতু এটা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত না, এটা এটা হলো যে আপনার ভ্যাটের পরিমাণটাকে কম বেশি করার জন্য এই নোটটা ইস্যু করা হচ্ছে। এবং এটাকে একমাত্র এটার ক্ষমতা আছে কি, ট্যাক্স চালান যে ইস্যু করতেছে দ্যাট মিনস বিক্রেতাই এটা করবে। ক্লিয়ার? এটা বিক্রেতাই ইস্যু করবে। ধরুন আপনি একটা চালান ইস্যু করেছেন, সেখানে 5% ভ্যাট দিয়ে চালানটা ইস্যু করেছেন, কিন্তু চালানটা হওয়ার কথা ছিল 15%। তাহলে আপনাকে কি করতে হবে? একটা ডেবিট নোট ইস্যু করতে হবে আবার। আপনি একটা মাল বিক্রি করেছেন মিস্টার এক্স এর কাছে 5% ভ্যাট দিয়ে, কিন্তু এটা ভুল হয়েছে, এটা হবে 15%। তাহলে আপনাকে 5% আপনার 10% কম দিয়েছেন। তাহলে আপনাকে কি করতে হবে? ওই এক্স এর কাছে আরেকটা চালান, আরেকটা ডেবিট নোট ইস্যু করতে হবে, ওই 10%-এর জন্য একটা ডেবিট নোট ইস্যু করতে হবে। আবার দেখা গেল যে না, উল্টাটা হয়েছে। আপনি কি করলেন? ডিফেক্টের কথা আমরা বাদই দেই, আপনি 7.5% দিয়েছেন, আসলে আপনার ভ্যাট হইলো 5%। এখন আপনি বেশি ভ্যাট দিয়েছেন, তাহলে সেই আপনি যদি কম ভ্যাট দেন, কম ভ্যাট আপনার 5%-এর জন্য, তাহলে আপনাকে 2.5% আপনার ফেরত পাইতে হবে। তাহলে সেটার জন্য আপনি ক্রেডিট নোট ইস্যু করবেন। এখানে শুধু যে ডিফেক্টের জন্যই হবে, নট নেসেসারি, এটা অন্য কারণেও হইতে পারে। তো ডেবিট নোট এবং ক্রেডিট নোটের একমাত্র এখতিয়ার হলো যে চালানটা ইস্যু করতেছে এবং বিক্রেতা। আচ্ছা, তাহলে এটা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত না, ঠিক আছে? টার্নওভার ট্যাক্স চালান এটা কি? এটা আসলে পড়ার চেয়ে না পড়া ভালো। টার্নওভার ট্যাক্স চালান। স্যার ডেবিট এবং ক্রেডিট নোটে একটু স্যার একটা প্রশ্ন স্যার। জি, আমরা আমরা ডিটেলসে যাব পরে। এখন আমরা ঠিক আছে এইটুকুই থাকি। আপনাদের ঠিক যে আছে। মানে কি বলে, বদ্ধমূল যে ধারণা সবাই যে এটা কি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, আমি একটা জিনিসই ক্লিয়ার ভাবে বলছি, যে একটা দিয়ে ভ্যাটের পরিমাণ বাড়বে, একটা দিয়ে ভ্যাটের পরিমাণ কমবে। আপনি 10%-এর জায়গায় 15% লিখছেন, আপনি 5% আপনি ফেরত চান, আপনি একটা ক্রেডিট নোট ইস্যু করবেন। আপনি উল্টাটা করছেন, আপনি আপনি 15-র জায়গায় 10 লিখছেন, এখন ভ্যাটের পরিমাণ বাড়াতে হবে, আপনি আরো 5% দিয়ে একটা ডেবিট নোট ইস্যু করলেন। সেহেতু আর একটা জিনিস আপনাকে কনসেপ্টটা রাখতে হবে, যে চালান ইস্যু করছে এক ব্যক্তি, রেকটিফাই করবে সেই ব্যক্তি, রেকটিফাই তো আরেকজন করতে পারে না, ঠিক আছে? ওকে, 6.9 হলো টার্ন ওভার ট্যাক্স চালান। টার্ন ওভার ট্যাক্স চালান আমরা যেটা জানি যে আমাদের একটা থ্রেশহোল্ড আছে। কত টাকা থ্রেশহোল্ড আপনাদের টার্ন ওভার ট্যাক্সের জন্য? কত টাকা থেকে কত টাকা পর্যন্ত টার্ন ওভার ট্যাক্সের আওতায় এখন তো থাকবে? স্যার 30 লাখ থেকে 50 লাখ। 30 লাখ থেকে 50 লাখ টাকা। 30 থেকে 50 লাখ টাকা হইলে টার্ন ওভার ট্যাক্সের আওতায় আসবে। কিন্তু যদি আপনার জন্য একটা কনসালটেন্সি, একটা ফার্ম আছে, তার যদি 15 লক্ষ টাকা, আচ্ছা, 15 লক্ষ 15 লক্ষ টাকা সেলস হয়, সেক্ষেত্রে সে কি করবে কিনা, কি বলে, টার্ন ওভার ট্যাক্সের আওতায় আসবে কিনা, নুরুল আফসার সাহেব বলেন। নুরুল আফসার সাহেব একটু বলেন তো, যে উনি বলছে যে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা টার্ন ওভার হলে তার 4% এবং টার্ন ওভার ট্যাক্সের আওতায় আসবে। কিন্তু কোন একজন ব্যক্তি সে কনসালটেন্সি বিজনেস করে, তার বাৎসরিক টার্নওভার 15 লাখ টাকা, সে কি টার্নওভার ট্যাক্সের আওতায় আসবে, নাকি ভ্যাটের আওতায় আসবে, নাকি কোনো কিছুর আওতায় আসতে হবে না? নুরুল আফসার সাহেব বলেন। নুরুল আফসার সাহেব আছেন? নুরুল আফসার, হেলাল উদ্দিন সাহেব। जी सर। টার্নওভার আহ, ট্যাক্সের আওতায় আসবে স্যার। উম, একজনে বলছে, মিস্টার শামীম বলছে যে 30 লক্ষ থেকে
50 লক্ষ টাকার মধ্যে যদি টার্নওভার হয়, তবে সেক্ষেত্রে তাকে মানে তার যদি সেলস হয়, দ্যাট মিন্স তাকে সে জি স্যার। টার্নওভার ট্যাক্সের আওতায় আসবে। কিন্তু আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কনসালটেন্সি বিজনেস করে, কনসালটেন্সি ফার্ম থাকে এবং 15 লক্ষ টাকা ইয়ারলি তার টার্নওভার হয়, তবে সেক্ষেত্রে কি ভ্যাটের আওতায় আসবে, না টার্নওভার ট্যাক্সের আওতায় আসবে, নাকি কোনো কিছুরই আওতায় আসতে হবে না? স্যার টার্ন ওভার ট্যাক্সের আওতায় আসবে যেহেতু 50 লক্ষ টাকার মধ্যে আছে। না, তার 50 লক্ষ না, তার 50 লক্ষই নেই, সে আছে 15 লক্ষ টাকার মধ্যে, স্যার সে তো তাইলে পনেরো তো লক্ষ আসবে টাকা না স্যার। হেলাল উদ্দিন সাহেব বলছে আসবে না। শাহাদত সাহেব, মিস্টার শাহাদত, কিছু বলবেন? মিস্টার শাহাদত হোসেন এসিএমএ, এটা কিন্তু এসিএমএ, যদি এই কথা বলা না যায় তাহলে কিন্তু সমস্যা। বলেন আপনি, বলেন। আচ্ছা, আমরা জি, স্যার আমার আইডিয়া নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া নেই, আইডিয়া নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আইডিয়া নেই, সেই জন্যই তো আমাদের এই ট্রেনিং এর আয়োজন। ঠিক স্যার আছে? স্যার আমি বলবো স্যার। না না, তোমার বলার দরকার নেই, তুমি চুপ থাকো। আমরা একটু অন্য লোকজনকে দেখি। আহ, তারেক সাহেব, স্যার কনসালটেন্সি সার্ভিস যেহেতু শেষ হয়েছে স্যার বেটার আওতায় আসবে বলে আমি মনে করি। আপনি মনে করেন কোন যুক্তিতে, মানে কোন আইনের বলে, মানে এটা কি আপনার মন চাইলো বললেন, নাকি আপনি এটা চিন্তা করতেছেন যে আসলে এরকম হইলে ভালো হয়, এরকম কিছু? মানে একটা তো কারণ থাকতে হবে। আমরা কিন্তু শুরুতেই বলছি একটা কথা, এটার উত্তরটা কি হবে সেটা কিন্তু আমরা শুরুতে বলছিলাম, ঠিক আছে, প্রথম দিন বলছিলাম। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি একটু, তাহলে আমাদের একদম ইসে যাচ্ছি আমরা, এটাকে কিভাবে একদম কি হচ্ছে না, আমাদের একটা জেনারেল অর্ডার আছে, ঠিক আছে, একটা জেনারেল অর্ডার আছে, সেখানে বলা আছে যে, সেখানে বলা আছে যে টার্নওভার নির্বিশেষে, টার্নওভার নির্বিশেষে কিছু পণ্য এবং সেবার কথা বলা আছে, এবং কিছু প্লেসের কথা বলা আছে। সেই প্লেসগুলোতে যদি আপনি ব্যবসা করেন অথবা এই প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যবসা করেন, সেক্ষেত্রে টার্নওভার যাই হোক না কেন আপনাকে ভ্যাটের আওতায় আসতে হবে। আমি কিন্তু এই উত্তরটা মানে বলছি যে আপনি কনসালটেন্সি সার্ভিস আসবে কিনা এটা আপনার মুখস্থ দরকার নেই, আপনাকে উত্তরটা হবে যে টার্নওভার ট্যাক্সের একই ভ্যাটের আওতায় আসবে নাকি আদৌ আসবে না, সেটা ডিপেন্ড করে আমাদের একটা জেনারেল অর্ডারের উপরে। সেই জেনারেল অর্ডারটা আমাদেরকে দেখতে হবে যে সেখানে ইরেসপেক্টিভ অফ টার্নওভারের যে কথা বলা আছে সেটার আওতায় এটা আছে কিনা। ঠিক আছে, আমার কি এটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? স্যার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাহলে স্ক্রিন শেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। মানে আসলে এগুলো বেসিক জিনিস না জানলে তো অনেকেরই সমস্যা হচ্ছে, পড়তেছে কিন্তু লজ্জায় বলতেছেও না, কিন্তু আসলে প্রবলেম হচ্ছে। এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন তো। ও, এটা আবার নিয়ে আসছি একটা, এটা চেঞ্জেস, ঠিক আছে, চেঞ্জেসটা নিয়ে আসছি, সাধারণ আদেশ 17 এত সংশোধন। আমরা মূল আদেশটা নিয়ে আসি একটু। এখন দেখা যাচ্ছে? হোসেন, দেখা যাচ্ছে? জি স্যার। এই কথা দ্রুত বলবা, এর সময় নাও যে 2 মিনিট, তো এই সময়। আচ্ছা, এখানে দেখুন
17 জুলাই 2019 আমাদের জেনারেল অর্ডার নাম্বার 17। বিষয়বস্তু হলো টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012-র আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক নির্দেশনা। এইখানে এই যে দেখুন আপনার সুপার শপের কথা বলা আছে, যে সুপার শপ সেগুলোতে আপনার ভ্যাটের আওতায় আসতে হবে। এছাড়া এই যে বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের 6 ধারায় নিবন্ধিত হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিল। এই টেবিলে অনেকগুলো প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে, আমরা এটা দেখিয়েছিলাম, ঠিক আছে। তারপরে সার্ভিস আছে, এই যে দেখেন অনেকগুলো সার্ভিস আছে। তো এখন প্রোডাক্টও আছে, সার্ভিসও আছে। আবার প্রোডাক্ট এবং সার্ভিসের শুধু ক্ষেত্র না, যদি এটা সুপার শপ হয় তাহলে সেক্ষেত্রে এটা প্রোডাক্ট সার্ভিসের কোশ্চেন থাকবে না। তো এরকম বিভিন্ন ধরনের আপনার কন্ডিশনের মাধ্যমে বলা হয়েছে যে এদের যদি টার্নওভার নির্বিশেষে এদের ভ্যাটের আওতায় আসতে হবে। তাহলে আপনার উত্তরটা হবে যে কনসালটেন্সি ফিটা আসলে টোটালি টার্নওভার ট্যাক্সের মানে আওতায় আসবে না। ফার্স্ট অফ অল বলা যায় যে এটা কোনো ভ্যাটের আওতায় আসবে না, তবে টার্নওভার ট্যাক্সেরও আওতায় আসবে না। তবে টার্নওভার ট্যাক্সের আওতায় আসবে না এটা কনফার্ম, যেহেতু এটা 30 লক্ষ এবং 50 লক্ষের মধ্যে নাই। তবে এটা ভ্যাটের আওতায় আসতে পারে। এর এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে এই যে একটা জেনারেল অর্ডার আছে 2017 সালে, জেনারেল অর্ডার 2019-এ যে জেনারেল অর্ডারটা দিয়েছে 17 নম্বর জেনারেল অর্ডারটা, সেই অর্ডারটা যদি এটা ইনক্লুড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাটের আওতায় আসতে হবে। আর যদি এটার ভিতরে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ভ্যাটের আওতায় আসতে হবে না। এটার উত্তরটা হলো এটা। কেন আপনাকে আমি বলবো না যে আপনি এগুলো সব মুখস্থ করেন, এই যে সবগুলো। যদিও আমি সেদিন দেখিয়েছিলাম যে সেবা, কনসালটেন্সি ফি একটা সেবা, এবং সেবার ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম সেবা কি ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়েছে, ম্যাক্সিমাম ওদের 99%। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এটা দেখলাম, এটা বুঝলাম। এবার আমাদের মূল বিজনেসে আমরা যাই নাকি। স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার, আচ্ছা পাওয়ার পয়েন্ট স্যার। আচ্ছা, ফাইন। আমরা দেখলাম যে আমাদের কি কি চালান, ও একটা চালান বোধহয় দেখি নেই, একটা রিপোর্ট দেখি নেই, সেটা হলো আমাদের 6.10, ও সরি 6.9 এর কথা আমরা বলি নাই। 6.9টা হলো ওই টার্নওভার ট্যাক্স, যেই টার্নওভার ট্যাক্সের আওতায় বাংলাদেশের কেউ নাই মনে হচ্ছে, এরকম আর কি। যে 6.9 হলো যে আমরা যে 6.3 যেটা ব্যবহার করি মানে ভ্যাটের জন্য, ঠিক একইভাবে প্যারালালি যদি আপনি টার্নওভার ট্যাক্সের আওতায় আসেন তাহলে আপনাকে চালানটা, যে চালানটা ইস্যু করতে হবে সেই চালানটা হবে 6.9, সেটা নট 6.3। এবার আসি 6.10। 6.10টা হলো কি, যে যদি 2 লক্ষ টাকার উপরে আপনার সেল কোনো থাকে অথবা কোনো পার্সেস থাকে, সেগুলোকে একটা রিপোর্ট আকারে আপনার ব্যাটের রিটার্ন যখন জমা দেন সেটার সাথে আপনি জমা দিবেন। 6.10 মানে 2 লক্ষ টাকার উপরে কোনো সেল, 2 লক্ষ টাকার উপরে কোনো পার্সেস, দ্যাট মিনস এটা সিঙ্গেল একটা ইনভয়েসের কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তির কাছে আপনি বিক্রি করেন, অনেকগুলো মাল বিক্রি করেন, বাট ডিফারেন্ট ডিফারেন্ট চালানে বিক্রি করেন, বাট চালানগুলো সবগুলো 2 লক্ষ টাকার নিচে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার এটাকে রিপোর্ট করতে হবে না। কিন্তু যদি আপনার 2 লক্ষ টাকার উপরে হয় তবে সেক্ষেত্রে রিপোর্ট করতে হবে। তবে এক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টিংটা ইসে রাখেন, এনবিআর এনলিস্টেড সফটওয়্যারে রাখেন, তাহলে এই রিপোর্ট আর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এখন যে ডিফারেন্ট ফর্মস ইউজড ইন দ্য ভ্যাট অ্যাকাউন্টিং, এখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা সব ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে কোনটার জন্য কোন ফর্মটা ব্যবহার করাবে। আমরা দেখেন সুন্দরভাবে লিখে দিয়েছি যে আমাদের বইতেও এগুলো আছে একদম
যে ফর্ম নাম্বার কত এবং এটার ফর্ম টাইপ কি, ফর্ম নাম কি, ঠিক আছে। 6.1 আমাদের রেজিস্টার, এটা একটা পারচেজ বুক। 6.2 এটা রেজিস্টার, এটা সেলস বুক। 6.2.1 রেজিস্টার। 6.3 চালান, 6.4 চালান, 6.5 চালান, 6.6 সার্টিফিকেট, 6.7 ক্রেডিট নোট, 6.8 ডেবিট নোট, 6.9 একটা চালান, 6.10 একটা রিপোর্ট, ঠিক আছে। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আপনি এখানে সবগুলো পেয়ে যাচ্ছেন। এটা অলরেডি আপনাদেরকে এই ডকুমেন্টস পাঠানো হয়েছে, ঠিক আছে। In addition to the above forms, a taxpayer needs to keep the following documents. আপনি যখন ভ্যাট রেজিস্টার্ড হচ্ছেন অথবা এনলিস্টেড হচ্ছেন, তখন আপনাদেরকে এই বুকস অফ অ্যাকাউন্টস গুলো রাখতে হচ্ছে। যার যেটা প্রয়োজন, যখন প্রয়োজন সেটা আপনাকে এটাকে ইস্যু করতে হচ্ছে অথবা রেজিস্টার রাখতে হচ্ছে, যার যেটা প্রয়োজন অ্যাজ পার মানে বিজনেসের ধরন অনুযায়ী, ট্রানজাকশনের ধরন অনুযায়ী। কিন্তু তার বাহিরেও কিছু ডকুমেন্টস আপনাদের রাখতে হবে। কি কি ডকুমেন্টস? ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটা 4.3। আমরা যে রিটার্ন সাবমিট করি সেই রিটার্নের কপি রাখতে হবে এবং তার সাপোর্টিং ডকুমেন্টস গুলো। বিল অফ এন্ট্রি, যদি আমরা ইম্পোর্ট করি, বিল অফ এন্ট্রি, এলসি কপি, বিএল, এলআর, অ্যাসেসমেন্ট নোটিশ, এগুলো যা যা আছে একটা বিল অফ এন্ট্রির সাথে রিলেটেড যেই ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনাদেরকে রাখতে হবে। অল কমার্শিয়াল ডকুমেন্টস রিলেটিং টু গুডস অ্যান্ড সার্ভিসেস, আমাদের কমার্শিয়াল অনেক ডকুমেন্টস থাকতে পারে। আমরা তো এর আগেই বলছি এলসি কপি, তারপর এলআর, এয়ার ফ্রেট, মানে যে কোনো ধরনের আমাদের কমার্শিয়াল ইনভয়েস আছে, আম, কি বলে, তারপরে প্রোফার্মা ইনভয়েস আছে, যা যা কমার্শিয়াল ডকুমেন্টস আছে সবগুলি আপনার করতে হবে, ডকুমেন্টস গুলো আপকিপিং করতে হবে। এবং এক্সপোর্টার ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট, বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, যেটা বিল অফ এক্সপোর্ট, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, পিআরসি, প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট, এলসি কপি, এগুলো থাকতে হবে, ঠিক আছে। এবং এই ডকুমেন্টস গুলো আমাদের আবার 5 ইয়ার্স পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এবং যদি 5 ইয়ার্স এর ভিতরে যদি আপনার কোনো লিটিগেশন স্টার্ট হয়, আপনাকে কোনো নোটিশ দেয় কোনো ট্যাক্স পিরিয়ডের জন্য, তাহলে সেক্ষেত্রে আবার এটাকে আপনার ডিস্ট্রয় করা যাবে না, তখন সেটা রেখে দিতে হবে যতক্ষণ না এই লিটিগেশন আপনার ক্লিয়ার হয়। আমরা অনেকগুলো আসসালামু ফর্ম, আলাইকুম জি, স্যার। 5 ইয়ার্স রাখতে হবে, এটার ইয়াটা কোথায় আছে যে আমাকে 5 ইয়ার্স এটা রাখতে হবে, যে ডকুমেন্টসটা? এইটা হলো সেকশন 108-এ যান তো, সেকশন 108-এ, সেকশন 108-এ পাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ। সেকশন সেকশন 108 হইলো রেকর্ড কিপিং এর জন্য আলাদা একটা আপনার ইয়ে আছে, কি বলে, চ্যাপ্টার আছে। রেকর্ড কিপিং এর জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, দেখে নিচ্ছি। আচ্ছা, এটা হলো 16 চ্যাপ্টার 15 স্যার। 15 অধ্যায়, ফর নোটিশ এবং রেকর্ড সংরক্ষণ, ঠিক আছে। এখানে 108-এ না, 108-এ না, বাট এইটা হলো আপনি চ্যাপ্টার 15-তে পাবেন, ঠিক আছে। 107-এ বলা আছে কোন নিবন্ধিত ব্যক্তির কর দায় এবং অন্যান্য দায় দেনা নিরূপণের সুবিধার্থে 5 বছর পর্যন্ত নির্ধারিত উপায় পদ্ধতিতে করদাতা তার অর্থনৈতিক কার্যক্রমে হিসাবাদি, দলিলপত্র, অন্যান্য রেকর্ড সংরক্ষণ করিবে, ঠিক আছে। এখানে কি কি রেকর্ড রাখবেন সেই রেকর্ড গুলো বলা আছে। আচ্ছা, আমরা একটু দেখি, চোখে না দেখলে তো অনেক সময় এটা বিশ্বাস হয় না, তাই না? সবাই দেখুক, আমরা একটু এই ফাঁকে সিস্টেমটা দেখি। আমরা এখন একটু ইসে যাব, মেইন লতে যাব। আমরা একটা শুরুতে বলছিলাম যে আমার সকল ধরনের আইনগুলো আমরা কি পাবো, এই যে মিনিস্ট্রি লস অফ বাংলাদেশ, এইখানে আমরা খুঁজে পাবো। তো আমরা একটু এখানে যাই, ঠিক আছে। 2012 সালের আইন, ভ্যাটের আইনটা কত নম্বর আইন 2012? 47 নম্বর আইন, ঠিক আছে। ওই বছরে যতগুলো আইন হয়েছে 2012-তে, এটা টোটাল 48টা আইন ছিল, তার ভিতরে ভ্যাটের আইনটা হলো 47 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি এখানে
পঞ্চদশ। পঞ্চদশে হলো রেকর্ড কিপিং। 107-এ আমরা যাই। স্ক্রিন দেখা যাচ্ছে? না দেখলে বলবেন, হ্যাঁ? দেখা যাচ্ছে স্যার। এখানে দেখেন রেকর্ডপত্র হিসাব সংরক্ষণ। কোন নিবন্ধিত ব্যক্তির কর দায় এবং অন্যান্য দায় দেনা নিরূপণের সুবিধার্থে 5 বছর পর্যন্ত নির্ধারিত উপায় পদ্ধতিতে করদাতা তার অর্থনৈতিক কার্যক্রমে হিসাবাদি দলিলপত্র অন্যান্য রেকর্ডপত্র সংরক্ষণ করিবে। এই পরিধিকে ক্ষুণ্ণ না করিয়া সংরক্ষিত রেকর্ড এবং দলিলাদির মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হইবে। মানে আমরা যে ওই যে বিভিন্ন ফর্ম, সার্টিফিকেট, বিভিন্ন কিছুর কথা বলেছি, তার বাইরেও এখানে বলছে যে এই অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আপনাদের এই রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি যেগুলো বলছি ইন এ নাটশেল সেগুলো সবই এখানে আছে, ঠিক আছে? তো এটা হলো রেকর্ড কিপিংটা আমাদের 15 অধ্যায় পাওয়া যাবে। এখন আমরা একটু আমাদের যে আইনটা আছে আমরা এটাও একটু দেখি, যেহেতু এখানে আসছি ঘুরে যাই আমরা নাকি। আমাদের কত অধ্যায়? আমরা এখন আজকের কোন চ্যাপ্টারটা পড়াচ্ছি? কোন 6 স্যার। চ্যাপ্টার? হ্যাঁ, 6 স্যার। 6। এই যে 6। আমরা একটু দেখি তাহলে একে একটু। ষষ্ঠ অধ্যায়তে কর, মানে এটার অধ্যায়ের নামটা ছিল চালানপত্র এবং দলিলপত্র, ঠিক আছে? চালানপত্র এবং দলিলপত্র। সেখানে কত 51 থেকে 54 পর্যন্ত আমাদের সেকশন আছে, মাত্র 4টা সেকশন আছে। এখানে কর চালানপত্রের কথা বলা আছে, ডেবিট নোট ক্রেডিট নোটের কথা বলা আছে, উচ্চে কর কর্তন সনদপত্র বলা আছে, কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান। এই কর চালানপত্র কারা ইস্যু করবে সেটা এখানে বলা আছে যে প্রত্যেক নিবন্ধিত এবং তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের পর যে তারিখে কর পড়তে হবে সেই তারিখে বা তৎ পূর্বে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর চালানপত্র জারি করিবেন। আচ্ছা, এই কথাটা একটু জাস্ট এ মিনিট আমি একটু জিজ্ঞেস করি। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ঠিক আছে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? মানে এখানে বলছে যে প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপরে যে তারিখে কর পড়তে হইবে সেই তারিখে বা তৎপূর্বে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। আচ্ছা, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বলতে কি বোঝাতে চাচ্ছে? বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কি বলতে চাচ্ছে? তারেক সাহেব একটু বলেন, এটা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কি বলছে? এখানে যে বললো আইনে যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দিয়ে আমি আসলে এটা পড়ে আমি কি বুঝবো? আমি কোথায় খুঁজবো? কি মানে বলছে যে করযোগ্য সরবরাহের জন্য আমরা কি করব? চালান ইস্যু করব যেই তারিখে পেয়াবেল হবে অথবা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এই চালানটা ইস্যু করতে হবে। তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বলতে আমরা কি বুঝি আসলে? তারেক সাহেব, তারেক সাহেব আছেন নাকি? মিস্টার তারেক, মিস্টার তারেক সাহেব নেই। আইডি তো দেখা যাচ্ছে। কাজী মেহেদী হাসান, মেহেদী। জি স্যার আছে। আচ্ছা, বলুন তো বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এই কথাটা যে বললো মানে সে কি বুঝাতে চাচ্ছে আমাদেরকে? যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতির কথাটা যে বললো সে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে বলুন তো? কর চালানপত্র বলছে প্রত্যেক নিবন্ধিত এবং তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপরে যে তারিখে কর পড়তে হবে সেই তারিখে বা তৎপূর্বে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর চালানপত্র ইস্যু করবেন। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। তো স্যার এখন আমি বিধিতে, কি করব? হ্যাঁ, স্যার বিধিতে নিষেধ থাকলে সেটার উপর তো আর আমরা কি করতে পারবো না। না না, বিধিটা কি মানে কোন জায়গায় আমরা এখন এটার জন্য আমি যে চালানটা ইস্যু করব চালানের ধরনটা কি হবে, কোথায় কি লিখবো, সেই কথাটা এখানে বলছে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি। তা বিধিটা কি আমি সেটা জানতে বিধি চাচ্ছি। এটা এসআর মাধ্যমে আসবে স্যার। না, বিধি হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টের একটা বিধি থাকে, রুলস যেটাকে বলি আর কি, এটা একটা আলাদাভাবে ইয়া করা হয়। হুম হুম।
এটা তো একটা রুলস আর কি। বিধি বিধি আলাদাভাবে তো পাবলিশ করা হয় প্রত্যেকটা অ্যাক্টের বি- এগেইনস্টে, ওখানে সবকিছু ডিটেলস লেখা থাকে আর কি। এই জন্য বলা আছে ফাইন। যে এই যে এই আইনের জন্য যে তার বিধিটা আছে মানে এটা মেবি এখন 2020 মানে 16 এটা আসছে বিধিটা। আচ্ছা ফাইন, এই যে এটা তার মানে আমরা এখানে বলছে যে দেখেন, বলা আছে। এখানে বলা আছে যে প্রত্যেক নিবন্ধিত এবং তালিকাভুক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপর যে তারিখে কর পড়তে হবে সেই তারিখে বা তৎপূর্বে, এখানে শেষ, এইখানে শেষ। এরপরে বলছে যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি কর চালানপত্র ইস্যু করবে। এখন দেখেন এখানে কিন্তু চালানের ইটা কি হবে, মানে রূপটা কি হবে, এটা কিন্তু কিছুই নাই এখানে, এটা কিন্তু আইন দেখতেছি আমরা। তার মানে এখন এটা তো আমরা যখন একটা চালান ইস্যু করবো তার তো একটা ফরম্যাট আমরা দেখলাম, 6.3 দেখলাম, তাই সেই 6.3 অনুযায়ী তো আমাদেরকে এটা করতে হবে, কি বলে, কর চালানপত্রটা ইস্যু করতে হবে। এবং কখন করব, কিভাবে করব, কত প্রস্থ হবে, এই কথাগুলো আমরা কোথায় পাবো এখন? যেটা কামরুজ্জামান সাহেব বলছে যে এটা বিধির মধ্যে পাবো, মানে প্রত্যেকটা লকে এক্সিকিউশন করার জন্য একটা বিধিমালা প্রণয়ন করা হয়। তো আমাদের ভ্যাট আইনে আমরা শুরুতেই বলছি যে এই ভ্যাট আইনটা খুব সুন্দর একটা আইন, যেখানে 18টা চ্যাপ্টার আছে, 18টা চ্যাপ্টারের জন্য 18টা বিধিমালাতেও চ্যাপ্টার আছে। দেখুন আমাদের এইখানে 18টা চ্যাপ্টার আছে। ঠিক একইভাবে আমাদের যে 2016 সালের যে বিধিমালাটা আছে সেখানেও 18টা চ্যাপ্টার আছে। এবং ঠিক চ্যাপ্টার 6-এ, বিধিমালার চ্যাপ্টার 6-এ আমরা এটা ডিটেলস পাবো যে আসলে ওই চালানের ধরনটা কি হবে, কত নাম্বার চালান হবে। যেমন এই যে 6.3-র কথাটা, ওই আমরা যখন বিধিমালায় যাব তখন এটা দেখবো যে ওখানে বলা আছে যে 6.3-র মাধ্যমে এই চালানটা ইস্যু করতে হবে। তাহলে আমরা একটু সেটা দেখে নিচ্ছি। তাহলে আমাদের একটা জিনিস শেখা হবে যে আসলে আমরা কিভাবে বের করবো, এরকম যদি কথাবার্তা থাকে তাহলে আমরা কি করব। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি, বিধিমালায় যাই। আমাদের বলছে ষষ্ঠ অধ্যায় আছে, এটা তো ষষ্ঠ অধ্যায় যাই। ষষ্ঠ অধ্যায় বিধিমালাতে আমরা যাচ্ছি। এই দেখো, ষষ্ঠ অধ্যায় আমাদের মূল্য সংযোজন কর হিসাব রক্ষণ, এটা বিধিমালা, এটার হেডলাইনটা লিখছে মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাব রক্ষণ। ঠিক আছে, এটা হলো হেডলাইনটা আছে। ওখানে ছিল কর চালানপত্র, আমাদের ছিল, এটাতে কি ছিল 6 নম্বরে চালানপত্র এবং দলিলপত্র ছিল আইনের মানে আইনটাতে। আর এখানে বলছে ষষ্ঠ অধ্যায়তে মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাব রক্ষণ। এখানে রুল 40-এ বলা আছে কিভাবে রাখতে হবে। এখানে ক্রয় বহি কিভাবে রাখতে হবে, 6.1-এ রাখতে হবে। বিক্রয় বই 6.2-তে, কর চালানপত্র 6.3-তে, এই যে দেখেন কর চালানপত্র। নিম্ন বর্ণিত পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তি কর চালানপত্র জারি করতে হবে প্রতিটি সরবরাহের বিপরীতে মূসক 6.3 একটি কর চালানপত্র
ইস্যু করতে হবে, জারি করতে হবে। এখানে কি কি থাকবে সেই কথাগুলো বলা আছে, ঠিক আছে, সবকিছু ডিটেলস বলা আছে। এবং এরই আলোকে আবার কি হলো যে 6.3 আমাদের ফর্মগুলো ক্রিয়েট করা হয়েছে। আমরা যে এরপরে দেখবো 6.3 কেমন দেখায়। তো দ্যাট মিনস আমরা যখন কোনো আইনে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বলা থাকবে, তখন আমরা বুঝবো যে এটার জন্য আমাকে বিধিমালা দেখতে হবে। এই বিধিমালার এছাড়াও নাম্বারটা হলো 1। আমরা যদি তাহলে আর একটু দেখাই আপনাদের, আরো ক্লিয়ার হবেন। এটার একটু টোটাল ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এছাড়াও 17, হ্যাঁ, আচ্ছা, 2016 সালে আমরা বলতেছি যে এই গেজেটটা হয়েছে 2016 সালে। দেখুন, দেখা যাচ্ছে এছাড়াটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন এছাড়াও নাম্বার কত? এছাড়াও নাম্বার 333, আইন 2016 1 মূসক। দ্যাট মিনস মূসক, এই যে এটা হলো ফার্স্ট এসআরও আর কি। মানে আমাদের যত এসআরও আছে, অনেকগুলো এসআরও আছে, এইটাই হলো 1 নাম্বার এসআরও। দ্যাট মিনস এটা দিয়ে শুরু এসআরও। এই বিধিমালাটাও একটা এসআরও। এবং এটা দেখেন কারা ইস্যু করা হয়েছে: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, সেগুনবাগিচা। মূল্য সংযোজন ও কর ও সম্পর্ক শুল্ক এবং প্রজ্ঞাপন এসআরও নাম্বার 1, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 135 ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করলো। দ্যাট মিনস এই বিধিমালার ভিতরে আমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, এই যে দেখেন 40-এ মূল্য সংযোজন কর ও হিসাব রক্ষণ কিভাবে থাকবে, এই বিধিমালাটাতে আমাদের ডিটেলস বলা আছে, ঠিক আছে। এবং এটার সাথে আবার কি আছে, ফর্মগুলো দেওয়া আছে শেষে। যদিও এই ফর্মগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, এখানে অনেক ফর্ম আছে, বাট এই ফর্ম অনেকগুলো চেঞ্জ হয়েছে পরবর্তীতে। তো আমরা দেখলাম, প্র্যাকটিক্যালি দেখলাম, এটা হয়তো অনেকেই জানা নেই, জানা থাকার কথাও না, বাট এই বিধিমালা একটা ইটসেলফ ইজ এ এসআরও, এবং এই এসআরও নাম্বারটা হলো 1। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা এসআর সিকোয়েন্স আছে। এই যে 1 নাম্বার, দেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে যত এসআরও দেখবেন এই সিকোয়েন্সটা মেনে চলতেছে, ঠিক আছে। সেহেতু আপনি যদি কোনো এসআরও আপনার কালেকশনে থাকে, তখন আপনি দেখতে পারবেন যদি কোনো গ্যাপ থাকে, তাহলে বুঝতে পারবেন অন্য কোনো এসআরও আপনার আছে যেটা আপনার দরকার। কেন, একটা এসআরও আপনার কালেকশনে নেই, বাট সেখানে এমন কোনো ইনফরমেশন আছে যেটা আপনার বিজনেস রিলেটেড হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন, আমরা দেখলাম অনেক কিছু। আমরা কি একটু বিরতি নেব 5 মিনিট? নেওয়া যায় স্যার। হ্যাঁ, নেওয়া যায়, অনেকের তো প্রয়োজন থাকতে পারে। তা আমরা একটু 5 মিনিট একটু নিচ্ছি আমরা। 8:26 বাজে, 8টা কত, মানে 5 মিনিট হইলে 31, 35-এ আমরা শুরু করি, ঠিক আছে। আমরা 8:35-এ শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। জি, সালাম আলাইকুম।